গায়ে হলুদের প্রোগ্রাম খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। চারদিকে বিয়ে বিয়ে আমেজ। সকলে সেজেছে হলুদ রঙিন সাজে। মনটা পুরপুরে রাইসার। স্টেজে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেহেতু রাইসা অনেক দেরিতে এসেছে, তাই ডান্স করার চাপ নিতে হয়নি তার। পারফর্ম করবে ওর ভাই বোনেরা সবাই। রাইসা একটা চেয়ারে বসে আছে, এমন সময় ওর দুজন আত্মীয় এসে পাশে বসলো। কথায় কথায় ওনারা জিজ্ঞেস করলো, এখন তো অনেক ভালো কোম্পানিতে চাকরি করছো, বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে? রাইসা জানতো যে বিয়েবাড়িতে এই ধরনের প্রশ্নের সম্মুখীন তাকে হতে হবে, তাই আগে থেকে নিজেকে সেভাবেই প্রস্তুত করেই এসেছে। মুচকি হাসি দিয়ে রাইসা বলল, ধীরে ধীরে মানসিকভাবে প্রস্তুত হচ্ছি। যদি বিশ্বাসযোগ্য কাউকে পাই তাহলে হয়তো বিয়ের চিন্তা ভাবনা করব। ওর আত্মীয়রা বলল, আজকালকার দিনে কাউকে বিশ্বাস করাই কঠিন। এত বছরের বিশ্বাস যে স্বামী ভেঙে দিতে পেরেছে, সেখানে নতুন করে আর কাউকে কিভাবে বিশ্বাস করবে? সেটাই তো। এ কারণেই আমি একটু সময় নিচ্ছি। আল্লাহ আমার কপালে যা রেখেছেন তাই হবে। তুমি অনেক ভালো মেয়ে রাইসা। দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর। খুব ভালো বেতনে চাকরিও করছো। দেখবা তুমি তোমার লাইফে ভালো কাউকেই পাবা। শুনলাম রূপসার সাথে যার বিয়ে হচ্ছে, ওনার এক ভাই নাকি তোমাকে বিয়ে করতে চাইছিল। ছেলেটাকে তো দেখলাম আজকে। একদম তোমার সমানে সমান। দেখতে শুনতে যেমন নায়কের মতো, তেমনি ক্যারিয়ারও খুবই ভালো। দুজনের স্যালারিও প্রায় সমান সমান। তোমার মা দেখলাম ওকে ছেলের মতোই আদর করছে। তোমার মা ওনাকে দু চোখে হারায়। তাহলে তুমি কেন আপত্তি করছো? রাইসা খানিকটা ইতস্ত বোধ করে বলল, এত অল্প সময়ের মধ্যে কি আর মানুষ চেনা যায়? তাই আমি একটু সময় নিচ্ছি। আত্মীয় দুজন সুন্দরভাবে হেসে বললেন, হ্যাঁ রে মা, সময় নাও। কিন্তু আমার মনে হচ্ছে এই ছেলেটা অনেক ভালো হবে। কি সুন্দর আচার ব্যবহার, কথাবার্তা শুনলেই মুগ্ধ হয়ে যাচ্ছি। অবশ্য তুমি কিন্তু ঠিক কাজটাই করতেছো। এত তাড়াতাড়ি কাউকে অন্ধবিশ্বাস করতে নেই। তবে আমার মনে হচ্ছে রেজাল্ট ভালো হবে। তোমার জন্য অনেক দোয়া করি। থ্যাংক ইউ আন্টি, সবসময় আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মানে তুমি আর ওই ছেলের জন্য, যাতে তোমরা এক হয়ে যেতে পারো। ছি ছি, আমি সেটা মিন করিনি। আমি বলতে চেয়েছি আমার আমার মা বাবার জন্য। ও আচ্ছা, ঠিক আছে, তোমাদের সবার জন্যই দোয়া থাকলো। রাইসা ভদ্রতার সূচক হাসি দিল। মহিলা দুজন উঠে চলে গেলেন। তার ঠিক কিছুক্ষণ পর ওর একজন বোন এসে বলল, কিরে আপু, আদনান ভাইয়ার সঙ্গে নাকি তোমার বিয়ে? রাইসা আশ্চর্য হয়ে বলল, কোথায় শুনলি আজবুকু খবর? ও যে মাইশার মা আন্টি ওখানে বলতেছিল সবাইকে তুমি নাকি আদনান ভাইকে নিয়ে চিন্তা ভাবনা করতেছ। লোকটা আসলে বিশ্বাসযোগ্য কিনা একটু সময় নিয়ে দেখতেছ। তোমাদের নাকি বিয়ের কথাবার্তা ফাইনাল। রাইসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কথা আসলে বাতাসে রটাই। আমি বললাম কি আর ওনারা বুঝলেন কি? আজব তো। সে যাই বলুক, আমি এদিকে যতটুকু শুনেছি আদনান ভাইয়া নাকি অনেক ভালো একজন মানুষ। ওনার পক্ষে আত্মীয় স্বজনরা তো আদনান বলতেই পাগল। আদনানের মা ওনার মোটামুটি কাছের আত্মীয়কে তোমার কথা বলেছিল। সবাই তো তোমাকে দেখে আজকে ফিদা। ওরা নিজেরা নিজেরা বলা বলি করতেছে তুমি নাকি আদনানের জন্য রাইট চয়েস। তোমার মতো সুন্দরী মেয়ে নাকি এ বিয়ে বাড়িতে আর দ্বিতীয়টা নাই। আদনান লাকি। রাইসা খানিকটা হতভম্ব হয়ে আছে। সব আত্মীয় স্বজন তাহলে আরসোকে ওকে দেখে এগুলোই চিন্তা ভাবনা করছে। তাও আবার আদনানকে ঘিরে। এসবের শুরুটা কিভাবে হলো বুঝতে পারছে না। রাইসা বলল, আর কি কি শুনলি আমাকে বলতো। আগে নাকি তোমাদের বিয়ের কথাবার্তা হয়েছিল, তুমি নাকি সময় নিয়েছ। তবে সবাই চাচ্ছে তোমাদের বিয়েটাও হয়ে যাক। তুমি আর রূপসা আপু চাচাতো যা হয়ে যাবা। কিন্তু সিরিয়াসলি মোটামুটি যারাই শুনেছে সকলেই কিন্তু এ ব্যাপারে খুবই হ্যাপি। রাইসা একটা বড় ধরনের শ্বাস ফেলল। মানুষ কাহিনী বানাতে পারে খুব ভালো। বিষয়টা ছিল একরকম, অথচ হয়ে গেল আরেক রকম। রাইসা যদি আগের রাইসা থাকতো, তবে নিশ্চয়ই এরকম সিচুয়েশনও খুবই ভেঙে পড়তো। তবে এখন সে নিজের মানসিকতাকে অনেক উচ্চ স্তরে উন্নত করেছে। আশেপাশে কে কি বলল তাতে ওর কিছুই যায় আসে না। জীবনটা নিজের মতো করে যাপন করতে চায়ও। অন্যর কথাকে বেশি গুরুত্ব দিলে সেটা আর সম্ভব হয়ে ওঠে না। খুব একটা গায়ে লাগছে না সে মানুষের কথাবার্তাকে। একদিক থেকে ভালোই হয়েছে যে লোকজন তাকে ডিভোর্সে তকমা দেওয়ার বদলে অ্যাপ্রিসিয়েট করা শুরু করেছে। এটা ভালো লক্ষণ। তার মানে কি আমাদের সমাজ বদলে যেতে শুরু করেছে, নাকি ওর আত্মীয়রা ওর ক্যারিয়ার এবং আদনানকে দেখে খুবই সন্তুষ্ট? কিছুক্ষণ পর রাইসা প্রোগ্রাম স্থল থেকে সামান্য একটু বাহিরে এসে হাঁটাহাঁটি করছিল। সে দাঁড়িয়ে আছে এমন সময় পাশ থেকে আদনান বলল, একটু কথা বলা যাবে? রাইসা চমকে উঠে পাশ ফিরল। শিওর, বলুন। আই এম সরি। কী জন্য? সম্ভবত আমার জন্য আপনাকে খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। অনেকে অনেক রকম কথাবার্তা বলছে। আসলে আমি বুঝতে পারছি না এত কিছু কিভাবে মানুষজন জানলো। দু একজন আত্মীয় হয়তো বিষয়টা জানতে পেরেছিল,
তারপর থেকে কানে কানে সবাই জেনে গেছে। সবাই যতটা না সত্য নিয়ে ভাবছে তার থেকে বেশি নিজেরা বানিয়ে বানিয়ে কাহিনী ছড়াচ্ছে। আই এম রিয়েলি সরি, আমার জন্য আপনাকে এম্বারেসড হতে হয়েছে। ইটস ওকে, আমি আসলে এসব নিয়ে ভাবছি না। এখানে একটা ভালো বিষয় ঘটেছে কি জানেন? না তো কি? আপনাকে নিয়ে সবাই অনেক কৌতূহলী। আমার আত্মীয় স্বজনরা সবাই আর্টসকে আপনাকেই দেখছে, আপনাকে নিয়ে কানাঘুষা করছে। তার মানে সবাই আপনাকে নিয়ে ব্যস্ত। এতে করে কেউ আলাদা করে আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার সময় পায়নি। একটা ডিভোর্সি মেয়েকে নিয়ে যে কি পরিমাণ গসিপ হয় সেগুলো হচ্ছে না। এছাড়া এই ধরনের প্রোগ্রামগুলোতে এলে ফ্যামিলির লোকজন নানান রকম ছেলেকে নিয়ে বিয়ের প্রস্তাব দেয়। ৪৫ বছর বয়সী তার এক প্রবাসী আত্মীয় আছে। কেউ হয়তোবা বলতো তার দুঃসম্পর্কের ডিভোর্সি ভাতিজা, কেউ আবার আরেকটু অ্যাডভান্সড লেভেলের। তারা সরাসরি বলতো ছেলের প্রচুর টাকা পয়সা, শুধু বয়সটা একটু বেশি। ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে তার কোনো আপত্তি নেই, এটাই তো অনেক। বয়স কোনো ব্যাপারই না। এ ধরনের বিষয়গুলো আমাদের দেশে খুবই কমন। যেহেতু সবাই গসিপ করার জন্য সাবজেক্ট হিসাবে আপনাকে পেয়ে গেছে, সেহেতু আমাকে এই বিষয়গুলো ফেস করতে হচ্ছে না। আমি বুঝতে পারছি আপনি নিজে অনেকটা বিব্রত। আই এম সরি ফর দ্যাট, এবং অনেক অনেক থ্যাঙ্কস। আদনান হেসে ফেলল। ওর হাসি দেখে ভিতরটা হালকা হলো রাইসার। বলল, হাসছেন কেন? এনজয় করছেন দেখে মজা পাচ্ছি। ওকে, আপনিও তাহলে এনজয় করুন, তাহলে আমারও ভালো লাগবে। আদনান স্বস্তির সঙ্গে বলল, যাক বাবা, বাঁচা গেল। আমি আসলে অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম যে আপনি হয়তো ভিতরে ভিতরে খুবই রেগে গেছেন। এমনিতেই আপনি আসতে চাননি আমার কারণে, তার উপর এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আমি কিন্তু নিজেকে খুবই অপরাধী মনে করেছিলাম। আমি আপনার কারণে আসতে চাইনি, এটা কে বলল? এটাও কি আমার কোনো আত্মীয় আপনাকে বলেছে? না, ইটস জাস্ট এ কমন সেন্স। তাহলে আমি বলবো আপনার কমন সেন্স একটু কমই আছে। কথাটা বলে রাইসা মুখ টিপে হাসলো। আদনান বলল, সরি, বুঝলাম না। আপনি যেটা ভাবছেন সেটা ভুল। আমি আসলে জানতামই না এই বিয়ে বাড়িতে আপনি থাকবেন। এমনকি আপনার আত্মীয়র সঙ্গে যে বিয়ে হচ্ছে আমি সেটাও জানতাম না। বাস স্ট্যান্ডে নামার পর আপনাকে দেখে আমি অনেকটা আশ্চর্য হয়ে গিয়েছিলাম। কাজে আপনি যেটা ভাবছেন সেটা একদমই ঠিক নয়। আমার এই ধরনের গ্যাদারিং আজকাল ভালো লাগে না, তাই আমি আসতে চাইনি। ও আচ্ছা, আমি তাহলে ভুল জানতাম। ঠিক আছে, সত্যিটা বলার জন্য থ্যাঙ্কস। তাহলে এনজয় করুন। কথা বলার সুযোগ দেওয়ার জন্য থ্যাঙ্কস। আপনার আর আমার সম্পর্ক এতটা ফরমাল হয়ে গেছে কবে? কথায় কথায় সরি আর থ্যাঙ্কস, সেটা তো আমার থেকে আপনিই ভালো জানেন। এনিওয়ে, বাই বাই। আদনান দৃঢ় পায়ে হাঁটতে হাঁটতে রাইসার কাছ থেকে চলে গেল। বিস্তৃত আকাশের দিকে তাকালো রাইসা। গ্রামে একটা বিষয় ওর সব থেকে বেশি ভালো লাগে, তা হলো বুক ভরে বিশুদ্ধ বাতাস গ্রহণ করা যায় আর একটা বিশাল বড় আকাশ দেখতে পাওয়া যায়। শহরে এত বড় আকাশ দেখার কোনো অবকাশ নেই। সে যতটা বোরিং হবে ভেবেছিল তত খারাপ লাগছে না, বরং অনেক বছর পর সব আত্মীয় স্বজনকে দেখতে পেয়ে ভালোই লাগছে। ওর নিয়ে আসা শাড়িগুলো পেয়ে মহিলাগণ ভীষণ খুশি হয়েছেন। ছোট বোনগুলোকে সাজগোজ করিয়ে দেওয়ায় ওরা মোটামুটি রাইসার ফ্যান হয়ে গেছে। কেউ কেউ ওর কাছে স্কিন কেয়ার টিপস পাচ্ছে, আবার কেউ কেউ একটু ফ্যাশন সম্পর্কে জানতে চাচ্ছে। সবাই ওকে অনেক ক্লোজভাবে নিতে পারছে। দীর্ঘদিন সে খুব একাকিত্বেই সময় পার করেছিল। হঠাৎ করে কাছের আত্মীয় স্বজনগুলোকে এভাবে কাছে পেয়ে ওর মনটাও ভীষণভাবে ভরে গেছে। দিন শেষে ওরা তো ওরই রক্তের আত্মীয়। রাত্রিবেলা রাইসা ও ৩ জন বোনের সঙ্গে এক বিছানায় শুয়েছে। সবাই মিলে গল্প করছিল। এমন সময় বারবার টেক্সট পাঠাচ্ছে ধ্রুব। রাইসা কিছুক্ষণ পর পর একটা করে রিপ্লাই করছিল। ওর বোনেরা উৎসুক হয়ে জানতে চাইলেও এটা আদনান ভাইয়া কিনা। রাইসা মনে মনে ভাবলো, এখন যদি সে বলে এটা আদনান নয়, অন্য কোনো পুরুষ, তাহলে সেটাও একটা রিউমার হয়ে যাবে। তখন আবার সবাই বলাবলি শুরু করবে আদনান ছাড়াও রাইসার জীবনে অন্য কোনো ছেলে আছে। রাইসা কি তবে একসাথে অনেক পুরুষের সাথে মেলামেশা শুরু করেছে নাকি? বিষয়টা ওর ইমেজ নষ্ট করবে। তাই রাইসা মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ। খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো। বিয়ের সমস্ত প্রোগ্রাম কমিউনিটি সেন্টারে হবে, তবুও বাড়িতে অনেক কাজ। বিয়ের কনেকে নিয়ে আজকে পার্লারে যেতে হবে। রাইসা রেডি হয়ে ওর বোনকে নিয়ে বের হওয়ার উদ্যোগ নিয়েছিল। এমন সময় রেহনুমা বেগম এসে বললেন, আমি তো হাতের এই একজোড়া চুড়িই শুধু এনেছি, আমাকে তোর একজোড়া চুড়ি দে। আমার সাইজের কোনো চুড়ি কি আছে তোর কাছে? রাইসা ওর মায়ের হাত দেখে থতমত খেয়ে বলল, তোমার হাত আমার হাতের ডাবল। আমার কোনো চুড়ি তোমার হাতে ঢুকবে না, তুমি টেনশন করো না। আমি বাইরে গিয়ে তোমার জন্য চুড়ি কিনে নিয়ে আসবো। এই সময় আবার চাপ নিবি? চাপের কিছু নেই মা, তোমার আর কিছু লাগবে কি না আমাকে বলো, সব কিছুই আমি নিয়ে আসবো। তুই না মেয়েকে নিয়ে পার্লারে যাচ্ছিস? সমস্যা নেই, ওর তো সাজতে অনেক সময় লাগবে। এর ফাঁকে আমি কেনাকাটা সেরে ফেলবো। ঠিক আছে, চুড়ির সাথে ম্যাচিং করে এক সেট গলার হার কিনিস। সেটের সঙ্গে তো কানের দুলও থাকবে, তাই না?
রাইসা হেসে মাকে জড়িয়ে ধরে বলে উঠল, তুমি কোন শাড়িটা পরবা আমাকে বলো, তাহলে আমি ওটার সঙ্গে ম্যাচিং করে তোমার জন্য মালা কানে দুল কিনবো। রেহনুমা বেগম খুবই খুশি হয়ে গেলেন, ঠিক যেন কিশোরী মেয়ে। খুশিতে ওনার দু চোখ চকচক করে উঠল। উনি রাইসাকে নিয়ে রুমে এসে ব্যাগ খুলে শাড়ি বের করে দেখালেন। রাইসা বলল, যদি হাতে সময় পাই আমি এসেই তোমাকে রেডি করে দিব, আর নয়তো তুমি নিজের মতো রেডি হয়ে যেও, বাকিটা আমি পরে কভার করে দিব। আর কিছু লাগলে নির্দ্বিধে আমাকে ফোন করে বলিও, কেমন? রেহনুমা বেগম খুশি খুশি গলায় বললেন, ঠিক আছে। তোকে কি আজকে চলে যেতে হবে? কাল গেলে হয় না? মা, তোমার অসুস্থতার সময় অনেক দিন ছুটি নিয়েছিলাম, অনেক কষ্টে দুদিন ম্যানেজ করেছি গো। কাল অফিসে যেতেই হবে, আর কালকে অফিসের সিওর সঙ্গে মিটিং আছে। কখন রওনা দিবি? বিকেলে। শোন না, একটা কথা বলি মা, রাগ করিস না। হ্যাঁ বলো। রেহনুমা বেগমের ভয় ভয় কণ্ঠে বললেন, তুই তো অনেকদিন পরে এসেছিস, সন্ধ্যা পর্যন্ত থাক, বিয়েটা এনজয় কর। আদনানও আজকে রাতে চলে যাচ্ছে, ও মনে হয় 7টা-8টার দিকে রওনা দিবে। তুই না হয় আদনানের সঙ্গে যা, দিনকাল ভালো না মা, যেতে যেতে রাত হয়ে যাবে। একা যাওয়ার চেয়ে ওর সঙ্গে থাকলে মা একটু টেনশন ফ্রি থাকবো। রাইসা কয়েক সেকেন্ড চিন্তা করে বলল, মা, আদনান আমার শত্রু নয়, তুমি ওকে জানিয়ে দিও আমরা একসাথেই ঢাকায় যাচ্ছি, আর ও কখন রওনা দিবে আমাকে জানাতে বলিও। রেহনুমা বেগম একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রাইসা পার্লারে এসে দেখলো পার্লারের সামনে আদনান বসে অপেক্ষা করছে। আদনানকে দেখে খানিকটা চমকে গেল, অন্তত এই জায়গায় ওকে এসে একদমই আশা করেনি। পরে খেয়াল করে দেখলো আদনানের হাতে একটা ব্যাগ। এই ব্যাগটা সম্ভবত পাত্রের বাসায় ছিল। ওই ব্যাগের রূপসার কিছু জিনিস রয়েছে, সেটাই আদনান নিয়ে এসেছে। রূপসাকে পার্লারে ঢুকিয়ে দিয়ে রাইসা আদনানকে বলল, আচ্ছা, এখানে ভালো জুয়েলারি কোথায় পাওয়া যায় জানেন? বাবির জন্য লাগবে নাকি? না, আমার জন্য, আমি কিনবো। 1 মিনিট প্লিজ, আমি আমার আপুকে জিজ্ঞেস করি। আদনান ফোনে কথা বলা শেষ করে রাইসাকে মার্কেট সম্পর্কে তথ্য জানালো। রাইসা খানিকটা ইতস্ত বোধ করে বলল, এটা তো আপনার এলাকা, আপনি সঙ্গে গেলে ভালো হবে। আর তাছাড়া লোকেশন আমি চিনতেও পারবো না। আপনার কি সময় হবে? ঠিক আছে, চলুন। একটা অটোরিকশা নিয়ে আদনান রাইসাকে সঙ্গে নিয়ে রওনা দিল। অনেক দিন পর ওরা পাশাপাশি রিকশায় উঠেছে। আদনান যথাসম্ভব চেষ্টা করেছে নিজেকে সংযত রাখতে। সে খুবই জড়সড় হয়েই বসেছে, কোনোভাবেই সে রাইসার বিরক্তির কারণ হতে চায় না। মার্কেটে পৌঁছে রাইসা মায়ের জন্য কিছু গহনা পছন্দ করে কিনল। দামাদামি করার সময় নিজের আঞ্চলিক ভাষায় কথা বলল আদনান, ফলে একটা লাভই হলো। দোকানদার বেশি আর দাম চাইতে পারলেন না। দোকান থেকে বের হয়ে রাইসা বলল, ধন্যবাদ, আমি তাহলে আসি। আপনি এখন কোথায় যাচ্ছেন? আমার একটা কাজ আছে, কাজ শেষ করে বাসায় যাব। কতক্ষণ লাগতে পারে? আদনান খানিকটা অবাক হলো রাইসার এই ধরনের প্রশ্নে। সে ব্রুকুসকে তাকিয়ে রইল। রাইসা থতমত খেয়ে বলল, না মানে, আমার আগে আপনি পোষাবেন কিনা সেজন্য জিজ্ঞেস করছি। আমার একটা কাজ আছে, আমি গিয়ে আগে ওই কাজটা শেষ করব। আর আমি তো প্রোগ্রামে যাব বরযাত্রীর সঙ্গে, এক্সাক্ট টাইমে তো আমি বলতে পারছি না। ও আচ্ছা, আপনি এই ব্যাগটা তাহলে নিয়ে যান। আপনি ওই দিক দিয়ে যাবেন, কষ্ট করে এটা আমার মাকে দিবেন। এগুলো আপনি মার জন্য কিনেছেন? হ্যাঁ। আদনান খুব সুন্দর করে হাসল। ওর হাসি দেখে রাইসা অনুভব করলো আদনান মাকে ঠিক কতটা আপন ভাবে। তাই তো মায়ের সুন্দর গহনাগুলো দেখে ওর মুখে হাসি ফুটেছে। আদনান বলল, ঠিক আছে, আমাকে দিন। আপনাকে কি পার্লারে পৌঁছে দিয়ে আসবো? না, তার প্রয়োজন নেই, আমি নিজেই চলে যেতে পারবো। আচ্ছা, ওকে। ব্যাগটা নিয়ে রাইসার জন্য একটা রিক্সা ঠিক করে দিয়ে আদনান রওনা দিল। পথে যেতে যেতে ওর মনে হলো রাইসাকে একটা রেস্টুরেন্টে বসতে বললে খুব ইচ্ছে করছিল, কিন্তু সে বিরক্ত হবে ভেবে আদনান সে প্রশ্নটা করতে পারেনি। এদিকে রিক্সায় করে ফিরতে ফিরতে রাইসা মনে মনে ভাবল, বেচারা আমার জন্য অনেকক্ষণ সময় নষ্ট করলো। অন্তত 1 কাপ চা খাওয়ানো দরকার ছিল ওনাকে। পার্লারে গিয়ে তো সে বসেই থাকতে হবে, নিজে থেকে ওনাকে কোথাও বসতে বলা দরকার ছিল। যাই হোক, রাতে বাস স্ট্যান্ডে ওনাকে একটা চা খাওয়াবো। লোকটা আসলে অনেক ভালো। পার্লারে ফিরতে ফিরতেই মায়ের কাছ থেকে কল এলো। মায়ের খুশি খুশি গলা। কিশোরী মেয়েদের মতো উনি আহ্লাদি গলায় বললেন, আমার গহনাগুলো খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে রে মা, অনেক সুন্দর সত্যি। রাইসা মায়ের খুশি অনুভব করলো। তবে তার চেয়ে বেশি আশ্চর্য হয়েছে সে আদনানের কাজে। আদনান বলেছিল সে একটা কাজ শেষ করে তারপর বাসার দিকে যাবে, অথচ সব কিছুর আগে সে মায়ের কাছেই গেছে। এত দ্রুত মায়ের কাছে জিনিসগুলো পৌঁছে দেওয়াতে আদনানের প্রতি ওর খানিকটা শ্রদ্ধা বেড়ে গেল। রাইসা বলল, তোমাকে এগুলো কখন দিয়ে গেছে? অনেকক্ষণ হলো। ঠিক আছে, তুমি রেডি হয়ে পড়ো, আমি আর রাখছি। ফোন রাখার পরও অনেকক্ষণ ওর আদনানের কথা মনে হতে লাগলো। সে বলেছিল ওর একটা কাজ আছে। বিয়েবাড়ির মতো এরকম ব্যস্ততম দিনে সে আগে মায়ের কাছে গেল। লোকটা সম্পর্কে অনেক প্রায়োরিটি দিতে জানে। আজকালকার দিনে এরকম মানুষ খুবই কমই আছে।
রূপসাকে বধূ সাজে খুবই সুন্দর লাগছে। রূপসা বারবার রাইসাকে রিকোয়েস্ট করছিল পার্লারে সাজার জন্য। রাইসা সরাসরি রিজেক্ট করে দেয়। সে নিজে যথেষ্ট ভালো সাজতে পারে, আর তাছাড়া এই ধরনের প্রোগ্রামে সে ঠিক করেছে একদমই ভারী মেকআপ করবে না, ন্যাচারাল মেকআপ করবে, যাতে করে ওকে সবার থেকে আলাদা দেখায়। মোটামুটি সব মেহমানই অনেক ভারী মেকআপ করে আসবে, আর সে থাকবে একদম ন্যাচারাল। এটাই ওর কাছে ইউনিকনেস। রাইসা বিয়ের কনেকে কমিউনিটি সেন্টারে পৌঁছে দিয়ে বাসায় ফিরল। গোসল সেরে দ্রুত রেডি হয়ে নিল। সে পরেছে একটা গোলাপি রঙের শাড়ি, একদম হালকা মেকআপ করলো, শুধু গালে গোলাপের মতো ব্রাশ লাগালো, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে শাড়ির সাথে ম্যাচ করা গোলাপি চুড়ি, কানে গোলাপি ও সাদা মিক্স করা কানের দুল। খুবই প্রিটি দেখতে লাগছিল ওকে। নিজেকে আয়নায় দেখে রাইসা বিড়বিড় করে বলল, একটা তরতাজা গোলাপ ফুল। প্রোগ্রামের স্থলে পৌঁছে সবার আগে আদনানের সাথেই দেখা হলো। রাইসা স্পষ্ট দেখলো আদনানের চোখ দুটো যেন ওকে দেখে উজ্জ্বল হয়ে গেছে। সেই চোখে একরাশ মুগ্ধতা দেখতে পেল রাইসা। শুরুতেই ওর মনটা অসম্ভব ভালো হয়ে গেছে, তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে এটুকু বুঝতে পেরে ওর কনফিডেন্ট হাজার গুণ বেড়ে গেল। রাইসা আদনানকে এড়িয়ে চলে গেল অন্যদিকে। পাত্রপক্ষ চলে এসেছে অনেকক্ষণ আগেই। একটা ছোট বোন এসে ওকে বলল, আপনি তুমি এত দেরি করে কেন আসলা? গেট ধরার সময় এত মজা হয়েছিল, তুমি তো মিসই করে ফেললা। সমস্যা নেই, ভিডিও করে রাখছিস? হ্যাঁ, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি আগে খাবো। মা কোথায়? রেহনুমা বেগম আগেই পৌঁছে গেছেন এখানে, শুধু রাইসার পৌঁছাতেই দেরি হয়ে গেল। রাইসা ওর মাকে দেখে মুগ্ধ হয়ে যায়। জুয়েলারিগুলো মাকে অসম্ভব মানিয়েছে। সে আড়ালে নিয়ে এসে হালকা সাজগোজ করিয়ে দিল রেহনুমা বেগমকে। উনি বললেন, আমাকে তুই বাচ্চা মেয়ে ভাবছিস? মানুষ হাসাহাসি করবে, কেউ হাসবে না মা। আমার মাকে দেখে কেউ হাসলে আমি তার গাঁড় মটকে দিব। আমার মায়ের কি বেশি বয়স হয়ে গেছে নাকি? আমার মা এখনও যথেষ্ট ইয়াং। হয়েছে হয়েছে, তোকে আজকে অনেক সুন্দর লাগতেছে রে মা। থ্যাংক ইউ। মনের মতো একটা প্রোগ্রাম হয়েছে আজ, সব কিছু খুব সুন্দরভাবেই চলছে। সন্ধ্যার দিকে রাইসা সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। সে তার লাগেজ আগেভাগে গুছিয়ে সঙ্গে করে এনেছিল। রাস্তায় বের হয়ে দেখলো আদনান ওর জন্য অপেক্ষা করছে। রাইসাকে দেখে সে ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে এসে লাগেজটা নিজের হাতে নিল। তারপর রওনা দিল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আজকে আদনানের মায়ের সঙ্গে দেখা হয়েছে। রাইসাকে দেখে উনি অসম্ভব খুশি হয়েছেন। অনেক স্নেহময়ী গলায় কথা বলছিলেন উনি রাইসার সঙ্গে। রাইসার হঠাৎই খুব অনুতাপ হচ্ছিল। আদনানের মা যখন ওদের বাসায় এসেছিল, রাইসা ওনার সঙ্গে খুব একটা আন্তরিক আচরণ করেনি। সেই ঘটনাগুলো মনে পড়েই ওর খারাপ লাগছিল। আদনান রাইসাকে জিজ্ঞেস করলো, আপনি কি ড্রেস চেঞ্জ করতে চান? আমি একটা ভালো রেস্টুরেন্ট চিনি, ওখানে ওদের ওয়াশরুম অনেক পরিষ্কার, আপনি চাইলে ওখানে গিয়ে চেঞ্জ করতে পারেন। না, কোনো সমস্যা নেই, চেঞ্জ করতে হবে না। কি বলেন, এই শাড়ি পরে জার্নি করতে আপনার কষ্ট হবে না? না, শাড়ি পরে জার্নি করা আমার অভ্যাস আছে। আচ্ছা ঠিক আছে। বাস স্ট্যান্ডে পৌঁছে আগের টিকিট কাটলো আদনান। রাইসা নিজের টাকাটা দিতে গেলেও নিষেধ করলো। তারপর রাইসা বলল, ঠিক আছে, আপনি যখন আমার টিকিটের টাকা দিয়েছেন, আমি এখন আপনাকে খাওয়াবো। খাওয়ার বিল কিন্তু আপনি দিতে চাইবেন না, ঠিক আছে? এত কিছু খাওয়ার পরও আপনার আবারও খেতে ইচ্ছে করছে? রাইসা লজ্জা পেয়ে হেসে বলল, আমি একদমই ক্ষুধা সহ্য করতে পারি না, এমনিতে যেতে অনেক সময় লাগবে, তার উপর রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো কোনো কথাই নেই। এজন্য আমি ডিনার করে তারপর রওনা দিতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি একটা ভালো রেস্টুরেন্ট চিনি, চলেন আপনাকে নিয়ে যাই। পাশে ওরা একটা রেস্টুরেন্টে এসে বসলো। হাতে 40 মিনিটের মতো সময় আছে। খাবার অর্ডার করার সময় আদনান ওয়েটারকে ভালোভাবে বলে দিল যেন খুব দ্রুত খাবারটা পরিবেশন করে। তারপর রাইসাকে বসতে বলে সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। মিনিট দুয়েকের মধ্যে ফিরে এলো 2 হাত ভর্তি করে শুকনো খাবার নিয়ে, চিপস, বিস্কিট, চানাচুর, কোল্ড ড্রিঙ্কস সহ হাবিজাবি অনেক কিছু। রাইসা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত কিছু কার জন্য নিচ্ছেন? আপনি কি বাচ্চা নাকি? আপনার জন্য। কেন? আপনি না বললেন ক্ষুধা সহ্য করতে পারেন না, রাস্তায় ক্ষুধা লাগলে কি করবেন? এজন্যই নিয়ে নিলাম। তাই বলে এত কিছু? এগুলো তো আমি 4-5 দিনও খেয়ে শেষ করতে পারবো না। আদনান হেসে বলল, তাহলে 4-5 দিন রেখে রেখে খাবেন, কোনো তাড়াহুড়ো নেই। আর খেতে না পারলে আমাকে দান করে দিয়েন। দান করে দেওয়ার কি আছে, কিনেছেন তো আপনি, আপনিও তো হকদার। আদনান আর কোনো উত্তর দিল না। খাবার চলে এলো। যদিও রাইসা নিজের পছন্দ মতো অনেক কিছুই অর্ডার করেছে। আদনান নিজের জন্য শুধুমাত্র 2টা আইটেম অর্ডার দিয়েছিল। সেই 2টা আইটেম থেকেই রাইসার পাতে খানিকটা তুলে দেওয়ার জন্য সে জোরাজোরি করতে লাগলো। বাধ্য হয়ে খানিকটা নিয়ে নিল রাইসা। সে নিজে আদনানকে তার অর্ডার থেকে কিছু না দিলে কেমন দেখায়, তাই সে তার খাবার থেকে নেওয়ার জন্য আদনানকে অনুরোধ করলো। নিঃসংকোচে তুলে নিল আদনান। কোনো রকম সংলাপ ছাড়াই ওরা খাওয়া দাওয়া শেষ করলো। খাবারের বিল পরিশোধ করে বের হতেই আদনান বলল, মিষ্টি পান খাবেন?
খাওয়া যেতে পারে। আদনান দুটো মিষ্টি পান কিনে আনলো। পানের খিলিটা সে এগিয়ে দিল রাইসার দিকে। রাইসা খিলিটা নিয়ে বলল, সত্যি বলতে আমি এই জিনিসটাই মিস করতেছিলাম বিয়েবাড়িতে খাওয়া দাওয়ার পর। আদনান হাসলো। তারপর ওরা হাঁটতে হাঁটতে বাসের দিকে এগিয়ে গেল। পাশাপাশি সিট। জানালার পাশে বসলো রাইসা। রাইসার লাগেজের রিসিটটা আদনান নিজের পকেটেই রাখলো, আর ছোট ব্যাগ দুইটা রাখলো বাসের সিটের উপর। রাইসা অনেক রিল্যাক্সড বোধ হচ্ছে। আসার সময় কাজগুলো সে নিজে করেছিল, এখন সব কিছু দায়িত্ব নিয়ে আদনান করছে বলে ওর বেশ ভালোই লাগছে। দায়িত্ববান একটা মানুষ সঙ্গে থাকলে জার্নিতে সত্যি অনেক রিল্যাক্স বোধ করা যায়। বাসে বসার পর অনেকক্ষণ আদনান খুব জড়সড় হয়ে বসে রইল। রাইসা একবার খেয়াল করে দেখলো তার সিটের পাশে বিশাল জায়গা ফাঁকা পড়ে আছে, আর আদনান তার সিটের এক কর্নারে গিয়ে বসেছে, যেন একটা ধাক্কা লাগলেই সে পড়ে যাবে। রাইসার হাসি পেয়ে যায়। সে জায়গাটা দেখে জিজ্ঞেস করলো, এটার মানে কি? আদনান ব্রুকুসকে তাকিয়ে রইল। সে কোনো অন্যায় করে ফেলেছে এমন ভেবে বলল, সরি, আপনার কোনো অসুবিধা হচ্ছে কি? আমি আরেকটু এদিকে সরে আসবো? জি না স্যার, আপনি আমার আরও এদিকে এসে বসতেই পারেন। আপনার অসুবিধা হবে? আমি তো আমার সিটে আসতে বলিনি। আপনার সিটের অর্ধেক আপনি পাকাই তো রেখেছেন। আমার সুবিধার কথা ভাবতে গিয়ে নিজে অযথা কষ্ট করছেন। একটু চোখে ঘুম লেগে আসলে বাস ব্রেক করলেই তো আপনি পড়ে যাবেন। পড়বো না, তারপরও আপনি সোজা হয়ে বসুন। আপনার নিজের সিটটাতে অন্তত ইথিক্যালি বসুন। আপনি যেভাবে বসেছেন এটা তো পুরাই আনইথিক্যাল। আদনান মুচকি হেসে আরেকটু সরে আসলো রাইসার দিকে। রাইসা পাশে তাকিয়ে আছে। দেখলো আদনান এখনও তার সিটের অনেকখানি অংশ ফাঁকা রেখেছে। এই যুগেও এত ভদ্র মানুষ আছে নাকি? সে একসময় রাইসাকে পছন্দ করত। এরকম একটা সুযোগ পেয়ে খানিকটা অ্যাডভান্টেজ তো নিতেই পারত, তা সে করছে না। এমনকি রাইসার দিকে খুব একটা তাকাচ্ছিল না, অথচ ঠিকই খেয়াল রেখে চলছে রাইসার কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। আশ্চর্য রকমের মানুষ আদনান। রাইসার ফোনে কল এলো ধ্রুবর নাম্বার থেকে। কয়েক সেকেন্ড রাইসা ভাবলো কলটা রিসিভ করবে কিনা। ভাবতে ভাবতে সে মিউট করে ফোনটা ব্যাগে রেখে দিল। আদনান জিজ্ঞেস করলো, আপনার বয়ফ্রেন্ড কি করে জানতে পারি? প্রফেশনাল ফটোগ্রাফার। ভালো। রাইসা ইয়ারফোনে গান ছেড়ে দিয়ে সিটে হেলান দিয়ে বসলো। রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল, আর সারাটা দিন কেটেছে প্রোগ্রামের হই হুল্লোর মাঝে। তাই বাসে দুলুনিতে খুব দ্রুতই চোখে ঘুম লেগে এলো। ঘুম ভাঙলে রাইসা দেখলো সে আদনানের কাঁধের উপর হেলে পড়ে ঘুমাচ্ছে। আদনানের কাঁধের উপর এভাবে ঘুমাচ্ছে টের পেয়ে লজ্জায় রক্তিম হয়ে উঠল রাইসা। মাথা তুলে তৎক্ষণাৎ সে বিব্রত ভঙ্গিতে বলল, সরি। আদনান বলল, কোনো সমস্যা নেই। বাসে জাগুনিতে আপনার মাথাটা সিট থেকে সরে আমার কাঁধে এসে পড়েছে। আমি জানতাম আপনি এমন বিব্রত ফিল করবেন, এই কারণে বারবার আপনার মাথাটা সোজা করে দিয়েছিলাম। আবারও এসে পড়েছে। রাইসা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, আসলে সারাদিন অনেক দখল গেছে তো, গত রাতেও সেরকম ঘুম হয়নি, তাই টায়ার্ড ছিলাম। ইটস ওকে, বললাম তো। এখন ভালো লাগছে আপনার? হ্যাঁ, ঠিক আছে। আদনান পানির বোতল ওর দিকে এগিয়ে দিয়ে বলল, পানি খান। রাইসা ধন্যবাদ জানিয়ে পানির বোতলটা হাতে নিল। 2 ঢোক পানি খেয়ে বোতল রাখতে দেখলো আদনান একটা চিপসের প্যাকেট ওর দিকে এগিয়ে ধরে আছে। রাইসার কিছু না বলে প্যাকেটটা নিল। সত্যি বলতে এই মুহূর্তে ওর কিছু খেতে ইচ্ছে করছিল। ছোট্ট করে ধন্যবাদ দিয়ে চিপসের প্যাকেট খুলে সে খেতে আরম্ভ করলো। হঠাৎই ওর মনে পড়ে গেল রেস্টুরেন্টে সে আদনানকে বলেছিল আদনান নিজেই খাবারগুলোর হকদার। মুচকি হেসে রাইসা তার দিকে প্যাকেট এগিয়ে ধরে বলল, আপনিও নিন। আদনান সংকোচ করছে। রাইসা অভয় দিয়ে বলল, আরে নিন না। তারপর একই চিপসের প্যাকেট তারা ভাগাভাগি করে খেতে লাগলো। চিপস শেষ হয়ে গেল দ্রুত। আদনান জিজ্ঞেস করলো, আরেকটা খাবেন? না, আপনি খেতে পারেন। আদনান এবার আরেকটা চিপসের প্যাকেট খুলল। কয়েকবার সে নিজে চিপস তুলে মুখে দেওয়ার পর প্যাকেটটা এগিয়ে দৌড়ল রাইসার দিকে। বলল, ইচ্ছে করলে নিতে পারেন, লজ্জার কিছু নেই। আমার এমনিতেই লজ্জা শরম একটু কমই, আর আপনার সামনে লজ্জা পাওয়ার তো কোনো মানেই হয় না। আমি খাবো না। আদনান মাথা জাকিয়ে বলল, আপনার সঙ্গে আমার প্রথম যেদিন দেখা হয়েছে আমি ভেবেছিলাম আপনি খুবই লাজুক একটা মেয়ে, অনেক শান্তশিষ্ট একটা মেয়ে। সময়ের ব্যবধানে আপনি আসলে অনেক চেঞ্জ হয়ে গেছেন। এটা সত্য। আমার ভিতরের মানুষটা আর আগের মানুষটার মাঝে আকাশ পাতাল পার্থক্য। আগে আমি ছিলাম পৃথিবীর সব থেকে নরম কোমল মানুষ। সবসময় সব কিছু মুখ বুজে সহ্য করতাম। আমার উপর কেউ কোনো অন্যায় চাপিয়ে দিলেও কোনো প্রতিবাদ করতে পারতাম না। বাবা মায়ের একটা লক্ষ্মী মেয়ে ছিলাম। পড়াশোনায় সবসময় ভালো ছিলাম। বিয়ের পরে আমি নিজের জীবনটা কেমন যেন সংসার কেন্দ্রিক করে ফেলেছিলাম।
তারপর আস্তে আস্তে আমার ভিতরের মানুষটা আরও বেশি শান্ত চুপচাপ হয়ে গেল। কখনো চাকরি বাকরি করার কথা চিন্তাও করতাম না, নিজের যত্ন ওইভাবে নেওয়া হতো না। অনেক মোটা হয়ে গিয়েছিলাম। যখন বুঝতে পারলাম যে সংসারের জন্য আমি এত মরিয়া, সে সংসারটা আমার স্বামীর কাছে কিছুই না। আমার পুরো পৃথিবীটা যেন এক ধাক্কায় জোপ করে ভেঙে পড়ল। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেলল রাইসা। তারপর আবার নিজে থেকে বলল, ওই সময় আমার নিজেকে নিয়ে কেন যেন ভালো লাগছিল না। সব সময় মনে হতো কোনো কিছুতে নিজেকে ব্যস্ত রাখা দরকার। নিজের প্রয়োজনে আমি আমাকে বদলে ফেলেছি, শারীরিক মানসিক দুইভাবেই। সারাদিন অফিসে গাদার মতো পরিশ্রম করেও আমি কোনোদিন জিমে যাওয়া বাদ দেই না। তাই বলে আবার ভাববেন না যে আমি কষ্টগুলো ভুলে থাকার জন্য এরকমটা করছি। ইদানিং আমার কষ্ট হয় না একেবারেই। আমার ভিতরে ওরকম কষ্ট নেই, আফসোসও নেই। বরং নিজেকে নিয়ে আমি প্রাউড ফিল করি। ওরকম একটা গর্ত থেকে আমি উঠে আসতে পেরেছি, এটার জন্য আমি নিজেকে সবসময় ধন্যবাদ দেই। আদনান বলল, আপনি আসলে একটা বড়সড় ধন্যবাদ ডিজার্ভ করেন। খুব কম সংখ্যক মেয়েকে আমি দেখেছি যারা নিজের সংসার ছেড়ে আসতে পারে, আবার প্রচণ্ড রকম হতাশাময় সময় কাটিয়ে নিজেকে এত দ্রুত অভাবনীয় পরিবর্তন করে ফেলতে পারে। এমন মেয়েও বিরল। রাইসা হঠাৎই বাচ্চাদের মতো খুশি খুশি গলায় বলল, আমার প্রমোশন হয়েছে জানেন? সে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ জানি, আন্টির কাছে শুনেছি। আন্টি কেন? আপনাকে না ওই দিন শুনলাম আপনি আমার মাকে মা বলে ডাকছেন। সরি, আপনি কি মনে করেন তাই এখন আন্টি বললাম। রাইসা হেসে ফেলল। ওর এমন মায়াময়ী হাসি দেখতে আদনানের ভালোই লাগছিল। তবে মুহূর্তেই সে নিজের দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকালো। নিজের মনটাকে সে কন্ট্রোল করতে শিখে গেছে। রাইসার প্রতি জমে থাকা সমস্ত মায়াকে আপাতত মাটি চাপা দিয়ে ফেলেছে সে। এই হাসি দেখার পর আবার সে পুরনো মায়া জেগে ওঠে কি না, সে ভয়ে আদনান আরও একবার রাইসার দিকে তাকালো না। কথা বলতে বলতে চিপসের প্যাকেটটা শেষ হয়ে গেছে। রাইসা বোতল থেকে আরেকটু পানি খেয়ে পানির বোতলটা আদনানকে দিল। আদনান বলল, আমার এটা লাগবে না, আরও একটা পানির বোতল আছে। আদনান আরেকটা বোতল বের করে সেটা থেকে পানি খেল। ব্রু কুঁচকে ফেলল রাইসা। বাপরে, এক বোতলে পানি খেতে খেতে রাইসা ইতস্ত করবে কি না তাই সে 2টা বোতল কিনেছে। ভালোই তো, স্বভাব সুন্দর। বাস ছুটে চলেছে সাই সাই করে। এরই মধ্যে রাইসার ফোনে কল এলো ধ্রুবর নাম্বার থেকে। রাইসা কোনো মতো রিসিভ করে বলল, আমি বাসে আছি। ধ্রুব বলল, সাবধানে এসো। থ্যাংক ইউ। ফোনটা রাখি তাহলে। কেন? বাসে থাকলে কি কথা বলা যাবে না? কথা বলতে ইচ্ছে করছে না। ঠিক আছে, রেস্ট নাও তাহলে। রাইসা কল কেটে দিয়ে ফোনটা ব্যাগে রেখে দিল। আদনান শুনতে পেয়েছে ওর কথাটা। ওর মনে হলো সে পাশে থাকার কারণেই হয়তো রাইসা ঠিকমতো কথা বলতে পারছে না। তাই সে সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলো এবং সত্যি সত্যি ঘুমিয়েও পড়ল এক সময়। রাইসা জানালা দিয়ে বারবার বাহিরে তাকানোর চেষ্টা করছিল। বাহিরে ঘন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ওর খুব ইচ্ছে করছে বাহিরের প্রকৃতি দেখতে। গ্রামে এসে সেভাবে কোথাও ঘোরাঘুরি করার সুযোগ হলো না। কিছুদিন টানা অফিস করার পর ছুটি নিয়ে সে কোথাও ঘুরতে যাবে ভাবছে। এখানে আসার পর সব কিছু থেকে 2 দিনের বিশ্রাম ওকে খুবই এনার্জি দিয়েছে। রাইসা পাশ থেকে দেখলো আদনান সংযত ভঙ্গিতে ঘুমাচ্ছে। বাহিরেও দেখার মতো কিছুই নেই। কাজেই ফোন বের করে টেপা ছাড়া এই মুহূর্তে আর কোনো কাজ খুঁজে পাচ্ছে না সে। আদনান ঘুম থেকে উঠে খাবারের প্যাকেটগুলো রাইসার কোলের ওপর দিয়ে দিল এবং বলল, আপনার যা যা ভালো লাগে আপনি খান। রাইসা চোখ বড় বড় করে আদনানের দিকে তাকালো। আদনান বলল, কি হয়েছে? আমি কত কষ্ট করে জিম করি আপনি জানেন? এমনিতে বিয়ে বাড়িতে আমার ডাবল খাওয়া দাওয়া হয়ে গেছে। আদনান শুকনো হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে শুধু পানি খান। রাইসা বলল, বিয়ে বাড়িতে অনেকেই আপনার খুব প্রশংসা করছিল। আপনি তো এখানে একদম হিরো। তাই নাকি? জানতাম না তো। জানেন, কিন্তু এখন স্বীকার করছেন না। সবাই আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ। এরকম প্রশংসা আমি আপনারও শুনেছি। ও আচ্ছা। কিছুক্ষণ চুপ থেকেই রাইসা জিজ্ঞেস করল, আপনার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। মায়ের অসুস্থতার সময় আপনি যেভাবে পাশে ছিলেন, আমি নিজের সন্তান হয়েও সেটা করতে পারিনি। আর আমার ভাইয়ের কথা তো বাদই দিলাম। আপনার মাকে আমি এখন আমার নিজের মাই মনে করি রাইসা। কাজেই এটার জন্য আলাদা করে আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনার মাধ্যমে ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। এই শহরে আমার নিজের বলতে তেমন কেউ নেই। বন্ধুবান্ধব বা অফিসের কলিগরা হয়তো কিছু সময়ের জন্য, কিন্তু মা আমাকে যেভাবে সব সময় খেয়াল রাখে, 2-1 দিন পর পর ভালো মন্দ কিছু রান্না হলেই আমাকে বলে, আদনান এসে খেয়ে যাও।
এই শহরে এতটুকু স্নেহ করার মতো মানুষ পাওয়া খুবই কঠিন। রাইসা চুপ করে রইল। সে নতুন বাসায় ওঠার পর রেহনুমা বেগমের সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছে। হয়তো অনেক একাকিত্বে ভুগতেন তিনি। নিজের ছেলেমেয়েরা যখন খোঁজখবর রাখে না, বয়স হয়েছে, সবসময় একা একা লাগে, একা একা থাকেন। সন্তানের জন্য ওনার বুকটা ঠিকই পড়ে। তাই তো উনি সন্তানের জায়গাটা আদনানকে দিয়েছেন। আদনান নিজেও যথাযথ মর্যাদা রেখেছে। ঢাকায় পৌঁছাতে বেশ রাত হয়ে গেল। বাস স্ট্যান্ড থেকে একটা সিএনজি নিয়ে আদনান রাইসাকে ওর বাসায় পৌঁছে দিতে গেল। রাইসা বলল, আমি নিজেই চলে যেতে পারবো। কিন্তু আদনান সেটা শুনতে চাইল না। এত রাতে ওকে একা একা সে যেতে দিতে রাজি নয়। সিএনজি থেকে নামার সময় রাইসা বলল, উপরে আসুন। না না, ইটস ওকে, আমি কিছুই মনে করব না। আপনি উপকার করতে করতে আমার লাগেজটা পর্যন্ত বাসার গেটে রেখে গেলেন, আর আমি আপনাকে বাসার গেট থেকে এভাবে চলে যেতে বলবো? খানিকটা বাধ্য হয়ে আদনান রাইসার সাথে উপরে উঠল। তবে বেশ জড়সড় হয়ে রইল সে। রাইসার বাসার ভিতরে প্রবেশ করে চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছিল আদনান। ছোট্ট একটা বাসা হলেও রাইসা খুব যত্ন করে সাজিয়েছে ইতিমধ্যেই। একদম ব্যাচেলার বাসা মনে হচ্ছে না। আদনান মনে মনে নিজের অবস্থান ভেবে হাসল। নিজেও একটা বাসা নিয়ে থাকে, অথচ তার বাসাটা এতটাই এলোমেলো অবস্থায় থাকে যে কারো মনে হবে এই বাসার 4-5টা ছোট বাচ্চা আছে। ব্যাচেলার বলতে যা হয়। রাইসার বাসা দেখার পর ওর ব্যাচেলার বাসার ধারণা পাল্টে গেল। মনে মনে ঠিক করলো আগে বাসায় ফিরে নিজের বাসাটাও সুন্দর পরিপাটি করে গুছিয়ে ফেলবে। গোছানো বাসায় থাকতে না জানি কত ভালো লাগে। রাইসা বলল, কি দেখছেন? আপনি বাসাটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছেন। মেয়ে মানুষের যা স্বভাব, মেয়ে মানুষ বলেন আর যাই বলেন, এই স্বভাবটা কিন্তু খুবই ভালো। আল্লাহ তাআলা নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো মানুষদের পছন্দ করেন। ঠিকই বলেছেন। আপনি একটু বসুন প্লিজ। রুমে ঢোকার পর ডাইনিং এরিয়ায় একটা ছোট্ট খাবার টেবিল ও একটা চেয়ার। একদিকে মেঝেতে ছোট্ট বসার জায়গা। একটা ম্যাট্রেসের উপর চাদর ও ছোট ছোট কয়েকটা কুশন দিয়ে বসার আসর বানিয়েছে। আদনান সেখানে গিয়ে বসলো। খেয়াল করে দেখলো রান্নাঘরে দৌড়ে গেল রাইসা। সেখান থেকে আদনান জোরে জোরে বলল, আপনি প্লিজ ব্যস্ত হবেন না, আমি এখনই চলে যাব। আমার জন্য কিছু করার দরকার নেই। জার্নি করে আমরা দুজনেই টায়ার্ড। তেমন কিছু না, শুধু 1 কাপ চা বানাবো। শুধু 1 কাপ? কয়েক সেকেন্ড পর উত্তর এলো, না না 2 কাপ। মুচকি হাসলো আদনান। রাইসা চা তুলে দিয়ে এসে ওর পাশে বসলো। আদনান বলল, আপনি ফ্রেশ হতে চান? আমি একা বসে থাকতে পারবো। আমি অতটাও টায়ার্ড হইনি। ফ্রেশ হওয়া নিয়ে এত প্যারা নেই। আমার কিন্তু নিজেকে অপরাধী মনে হচ্ছে। এখনই চলে যেতে চাচ্ছিলাম, শুধুমাত্র আপনি বললেন তাই। রাইসা মুচকি হেসে বলল, চা হয়ে যাবে এখনই। চা খেয়ে বের হবেন, আর কোনো কথা বাড়াবেন না। রাইসা উঠে গিয়ে চা দেখে এলো। আবার এসে বসলো আদনানের পাশে। মাথা নিচু করা অবস্থায় বলল, আমাদের মধ্যে আসলে কখনো কোনো ঝামেলা হয়নি। অন্তত আমি আপনাকে কোনোদিনও পর ভাবিনি। আমার ভিতরে যেরকম ফিলিংস ছিল আমি শুধুমাত্র সেটা জানিয়েছি। সেটা যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে আমার কিছু করার ছিল না। আপনি কি এখনও আমার উপর রাগ করে আছেন? আদনান চমকে উঠে বলল, একদমই না। থ্যাঙ্কস। অবশ্য রাগ করে থাকলেও আমি কিছু বলতাম না, কিন্তু আমার আসলে কিছু করার ছিল না। ঠিক আছে রাইসা, কোনো সমস্যা নেই। আপনাকে একটা নতুন সম্পর্কে দেখে আমার ভালো লাগছে। আর ছেলেটাও দেখতে বেশ সুন্দর, যথেষ্ট মার্জিত মনে হলো। আশা করি সে আপনাকে অনেক ভালো রাখবে। আপনার কোথাও ভুল হচ্ছে, তার সঙ্গে আমার এই ধরনের কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি তো কখনো এটা অস্বীকার করতে শুনলাম না। যতবার তাকে আপনার বয়ফ্রেন্ড সম্বোধন করেছি আপনি সবসময় স্বীকার করে গেছেন। একটা কথা বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হয়। তখন আসলে আমি কথা বাড়ানোর মোড়ে ছিলাম না। ধ্রুবর সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ও আচ্ছা। রাইসা চা নিয়ে এলো। কোনো কথা ছাড়া দুজনে চা শেষ করলো। এরপর উঠে পড়লো আদনান। রাইসা দরজা পর্যন্ত এগিয়ে এলো। আদনান বলল, অযথা আপনাকে বিরক্ত করলাম। আরে দূর, আপনি কষ্ট করে এত দূরে এসেছেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আর খাবারগুলো আপনার রুমে রেখে গেলাম। যেদিন খেতে ইচ্ছে করবে খাবেন, ইচ্ছে না করলে রেখে দেবেন। ঠিক আছে। আদনান চলে গেল। অনেকক্ষণ দরজায় দাঁড়িয়ে রইল রাইসা। আদনান চলে যাওয়ার পর কেমন যেন শূন্য শূন্য লাগছে। এবারে হয়তো বা প্রথম আদনানের জন্য তার এমনটা লাগছে। হয়তো অনেকক্ষণ একসাথে থাকার দরুন এমনটা লাগছে। একদিন সন্ধ্যাবেলা রাইসা ওর মায়ের বাসায় এসে দেখলো আদনান এসেছে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে ভদ্রতার সূচক হাসল। রেহনুমা বেগম ভাবলেন রাইসা হয়তো আদনানের উপস্থিতিতে বিব্রত হবে, তাই তিনি আদনানকে নিজের রুমে নিয়ে গিয়ে বসালেন। এদিকে রাইসা ড্রয়িং রুমে বারবার উকি দিয়ে দেখতে লাগলো আদনান এদিকে আসছে কিনা। কিছুক্ষণ পর আদনান নিজেও ড্রয়িং রুমের দিকে উকি দিল। যখন রাইসা নিজে উকি দিচ্ছিল চোখাচোখি হলো দুজনের। বেশ লজ্জায় পড়ে গেল রাইসা। এরপর থেকে সে আর একবারও উকি দেওয়ার সাহস করলো না। মাথা নিচু করে সোফায় বসে আছে।
নিজে থেকে সোফায় এসে বসলো আদনান। সে ভ্রু নাচিয়ে রাইসাকে জিজ্ঞেস করলো, কি অবস্থা? রাইসা বলল, আপনি এখানে আছেন আমি জানতাম না। আপনি আসবেন আমিও সেটা জানতাম না। রাইসা প্রশ্ন করলো, আমি আসবো জানলে কি আপনি আসতেন না? কিছুক্ষণ ভেবে আদনান বলল, বোধ হয় আসতাম না। ও আচ্ছা, তার মানে এখন আপনি আমার প্রতি রাগ পুষে রেখেছেন? মোটেও না। সে যাই হোক, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। আমার একটা কলিগ বিয়ে করার জন্য পাত্র খুঁজছে। আদনান বুকুসকে জিজ্ঞেস করলো, আপনি কি আপনার কলিগের জন্য আমাকে প্রস্তাব দিতে যাচ্ছেন? মোটেও এই কাজ করবেন না। আমি আপনার পরিচিত কাউকে বিয়ে করব না। রাইসা আশ্চর্য হয়ে বলল, আমি সেটা কখন বললাম? পাত্র খুঁজছে মানে আপনি অন্য কাউকে খুঁজে দিতে পারেন। আপনাকে পাত্র হতে হবে আমি সেটা তো বলিনি। ওকে, পাত্রের বায়োডাটা আমাকে পাঠাবেন। আমার বেশ কয়েকজন বন্ধুর বিয়ের জন্য পাত্রী দরকার। আমি গটকালি করব। তাহলে তো এটা আমাদের যৌথ গটকালি হয়ে যাবে। আদনান হেসে ফেলল। রেহনুমা বেগম হঠাৎই ড্রয়িং রুমে এসে ওদের দুজনকে একসাথে হাসতে দেখে ভীষণ অবাক হলেন। কয়েকবার তিনি চোখ ফিটফিট করলেন এই ভেবে যে হয়তো কোথাও ভুল দেখেছেন তিনি। রাইসা কখন আদনানের সঙ্গে এতটা আন্তরিক হওয়া শুরু করলো? উনি তার সামনে এগোলেন না, আবারও ফিরে গেলেন রান্নাঘরে। আদনান বলল, আমার একটা প্রমোশন হবে। সত্যি? হ্যাঁ, 2 মাসের মধ্যেই আমার স্যালারি বাড়বে। ভাবছি এবার বিয়েটা আমিও করে ফেলবো। রাইসা চোখ ফিটফিট করে আদনানের দিকে তাকালো। আদনান নিঃসংকোচে বলল, তাই বলে আপনার কলিগকে আমি বিয়ে করব না। আপনার পরিচিত গণ্ডির কাউকেই আমি বিয়ে করতে চাই না। সম্পূর্ণ নতুন একটা মানুষের সঙ্গে জুটি বাঁধব। বাহ, ভালোই তো, শুনে খুশি হলাম। স্যালারি বাড়ার আনন্দে মানুষ বিয়ে করে এটা জানতাম না তো আগে। স্যালারি বাড়ার অপেক্ষায় আমার বিয়েটা আটকে আছে। বিষয়টা এরকম না, সত্যি বলতে মাসে এত টাকা ইনকাম করে আমি একা একা বসে বসে খাচ্ছি। বিষয়টা ভালো লাগতেছে না। বয়স তো অনেক হলো, মানসিকভাবেও এই মুহূর্তে আমার একজন সঙ্গী দরকার। আমার প্রাক্তন প্রেমিকা যেসব এলাকায় থাকতে চাইতো, এখন ওইসব এলাকায় বাসা নিয়ে থাকার মতো অ্যাবিলিটি আমার হয়েছে। এখন কি আমি তাকে গিয়ে জিজ্ঞেস করব নাকি যে তুমি আমাকে বিয়ে করো? রাইসা চোখ বড় বড় করে আদনানের দিকে তাকিয়ে রইল। আদনান হেসে বলল, আরে দুষ্টমি করলাম। ভাবছি মাকে বলবো এলাকা থেকে কোনো মেয়ে দেখতে। একদম সম্পূর্ণ অচেনা একটা মেয়েকে বিয়ে করব। বিষয়টা কি ভালো হবে? রাইসা খানিকক্ষণ চুপ থেকে বলল, ইদানিং অ্যারেঞ্জ ম্যারেজ খুব কম হতে দেখেছি। তবে যেহেতু আপনার কোনো গার্লফ্রেন্ড নেই আর আপনাকেও বিয়ে করতে হবে, সেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ একটা ভালো অপশন হতেই পারে। কিন্তু আপনার মা যাকে পছন্দ করবে তাকে কি আপনার ভালো লাগবে? আদনান জোর গলায় উত্তর দিল, কেন লাগবে না? জীবনসঙ্গীকে ভালো না লেগে যাবে কোথায়? যাকে বিয়ে করব তাকে চেষ্টা করব সর্বোচ্চ সম্মান দিয়ে রাখতে। কোনোদিন তাকে এতটুকু তুচ্ছ করে দেখব না। যে মেয়ে আমার জীবনে স্ত্রী হয়ে আসবে সে হবে পৃথিবীর সব থেকে সুখী মেয়ে। কারণ আমি তাকে রাজরানীর মতো করে আনন্দে রাখবো, সব দিক থেকে পরিপূর্ণ করে রাখবো। কখনো কিছু চাওয়ার অপেক্ষা করতে হবে না। চাওয়ার আগেই তাকিয়ে দেখবে আশেপাশে সব কিছু রেডি। আর যার জন্য আমি এত কিছু করব সে নিশ্চয়ই আমাকে কখনো কষ্ট দিবে না। আমার প্রতি সেও ততটাই ডেডিকেশন রাখবে আশা করি। রাইসা নিষ্পলক ভঙ্গিতে আদনানকে দেখছে। অপরিচিত একটা মেয়েকে বিয়ে করবে অথচ তাকে রাজরানী করে রাখবে, এরকম কথাই প্রথম কারো মুখে শুনেছে। খানিকটা আশ্চর্য হলো সে। যদিও কোনো কিছু বলার শোভা পায় না, তবুও বলল, আপনার প্রাক্তন প্রেমিকের উপর খুব জারতে কি আপনি তাকে রাজরানী করে রাখবেন? আদনান হেসে উত্তর দিল, জীবনে একবারই বিয়ে করব। এত বছর একটা সুন্দর জীবন কাটিয়েছি। একা একা জীবন কীরকম সেটা তো এতদিন দেখলাম। এবার আরেকজনকে জীবনে এনে দুজন মিলে একটা জীবন সাজাবো। আমার সব কিছু তার জন্যই হবে, তাই না? বাহ, সুন্দর চিন্তা ভাবনা। নিঃসন্দেহে আপনার ভবিষ্যৎ স্ত্রী অনেক সৌভাগ্যবতী হবে। ডেফিনেটলি। আমরা যারা সাধারণ পুরুষ, জীবনে আমাদের খুব বেশি উচ্চ আকাঙ্ক্ষা নেই। একদম সাদামাটা জীবন কাটিয়েছি, মন দিয়ে পড়াশোনা করেছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। এখন জীবনে একমাত্র কাজ কী হতে পারে? ভালো একজন জীবনসঙ্গী বেছে নিয়ে তার সঙ্গে হাসি আনন্দে জীবনটা কাটিয়ে দেওয়া। তাহলেই তো আমার জীবনটা পরিপূর্ণ হয়। নয়তো এইভাবে চাকরি বাকরি করব, টাকা পয়সা ইনকাম করব আর ব্যাংকে জমাবো, তাহলে তো কিছুই হলো না। আই থিঙ্ক আমার নতুন জীবন সাজানোর সময় এসেছে। রাইসা আদনানের এই সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছে। এমন ভঙ্গি করে বলল, সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন। আমি দোয়া করি আপনি অনেক সুখী হন। অবশ্যই, আপনি দোয়া না করলেও আমি সুখী হব। কারণ আমার জীবনে আমি কখনো কোনো অন্যায় করিনি, জেনে বুঝে কোনো মানুষের ক্ষতি করিনি। আমার জীবনে সুখ ধরা দিবে না তো কার জীবনে দিবে? রাইসা অন্যদিকে তাকালো। আদনানের কথাগুলো শুনতে ভালো লাগছে, তবে কিঞ্চিত হিংসাও হচ্ছে ওর ভবিষ্যৎ বউয়ের প্রতি। একটা মানুষ তার ওয়াইফকে এত ভালোবাসবে, এটা নিঃসন্দেহে চমৎকার ব্যাপার। কিন্তু এরকম ভালোবাসা কেন তার জীবনে এলো না?
পরক্ষণে রাইসার মনে হলো সে ভাগ্যবতী মেয়েটা তো রাইসা নিজেও হতে পারত। আদনান তো তাকেই আপন করে নিতে চেয়েছিল। রাইসা সেই সুযোগ হাতছাড়া করেছে। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে সে শুকনো হাসি দিয়ে বলল, আমার পরিচিত মেয়েদের মধ্যে কাউকে বিয়ে করবেন না কেন জানতে পারি? কারণ আপনার পরিচিত কেউ কনে হলে বিয়েতে আপনাকে দাওয়াত করতে হবে। আমি তো আমার বিয়েতে আপনাকে দাওয়াত করব না। সিরিয়াসলি, কেন করবেন না? আমিও তো যাব না আপনার বিয়েতে, কিন্তু আপনি কেন দাওয়াত করবেন না আমার জানতে ইচ্ছে করছে। আগে বলুন আপনি কেন আসবেন না? রাইসা চুপ করে রইল। সত্যি বলতে এর কোনো উত্তরও জানা নেই। শুধু এটুকু জানে আদনান বিয়ে করলে সে আদনানের বিয়েতে কখনোই যাবে না। ফ্যাল করে আদনানের দিকে তাকিয়ে রইল। আদনান বলল, আমার বিয়েতে যখন আপনি আসবেন তখন আমার মনটা ক্ষণিকের জন্য হলেও খারাপ হয়ে যাবে। আমার মেজাজ খারাপ হবে। মনে হবে এই মেয়েটা আমাকে রিজেক্ট করেছে। আমি বিয়ের মতো সুন্দরতম একটা দিনে মেজাজ খারাপ করতে চাই না। রাইসা ব্রুকুসকে তাকিয়ে রইল আদনানের দিকে। এত নিষ্ঠুর কথা কেউ সরাসরি এভাবে মুখের উপর বলে দিতে পারে নাকি? আশ্চর্য একটা লোক তো। আদনান বলল, শুনতে তিতা লাগলেও এটাই সত্যি। আমি আপনাকে এই কারণেই আমার বিয়েতে ডাকবো না, শুধু মা বাবাকে ডাকবো। এখন কি আমাকে দেখে আপনার মেজাজ খারাপ হচ্ছে না? এখন কি মনে হচ্ছে না যে এই মেয়েটা আপনাকে রিজেক্ট করেছে? এখনও মেজাজ খারাপ হচ্ছে, রাগ হচ্ছে, অভিমান হচ্ছে। ভদ্রতার খাতিরে সেগুলো প্রকাশ করতে পারছি না। আশ্চর্য তো। আমি আপনাকে অসংখ্যবার জিজ্ঞেস করেছি আপনি কি আমার উপর রেগে আছেন কিনা। আপনি বলেছেন আমার উপর আপনার কোনো রাগ নেই। আমি কি বলতাম যে আমার রাগ আছে? যদি সেটাই বলতাম তাহলে আপনি কি করতেন? খুশিতে গদগদ হয়ে বলতেন, ঠিক আছে আমি রাজি। একদম না। তাহলে অযথা ঝামেলা বাড়িয়ে কী লাভ বলুন? কিন্তু এখন তো সত্যিটা প্রকাশ করেই দিলেন। এখন কি ঝামেলা বাড়ল না? না, কারণ আমি আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবো না। আমাদের হয়তো আর দেখাও হবে না খুব একটা, কারণ আমি খুব ডেডিকেশন নিয়ে এখন থেকে মেয়ে দেখা শুরু করব। আর যদি কাউকে পেয়ে যাই তাকে নিয়ে জীবন গুছাতে ব্যস্ত হয়ে যাব। আপনি অনেক স্বার্থপর একটা মানুষ। স্পেশাল একটা মেয়ের জন্য আমি অবশ্যই স্বার্থপর হতে রাজি আছি। আমার ওয়াইফ আমার জীবনের সব থেকে স্পেশাল পার্সন হবে। সে এটা ডিজার্ভ করে। কি ডিজার্ভ করে শুনি? মানে আপনি বিয়ে শাদীর চিন্তা ভাবনা করছেন বলে আমার সঙ্গে কখনো দেখা করা যাবে না, কথা বলা যাবে না? এটা কেমন ডিজার্ভ করে? যখন জীবনে নতুন কেউ আসবে তখন পুরোটা জোরে শুধু তাকেই রাখতে চাই। পুরনো কাউকে নিয়ে আর ভাবতে চাই না। আপনি একটা ভয়ঙ্কর মানুষ। ডেফিনেটলি সব কিছু তো আমার ভবিষ্যৎ বইয়ের জন্যই। তার জন্য এতটুকু ভয়ঙ্কর তো আমাকে হতেই হবে। আর যাই হোক, আমি খুবই সুখী একটা কাপল হব। রাইসার বসে থাকতে পারল না। রাগে ওর গা জ্বলে যাচ্ছে। তবে রাগটুকু সে প্রকাশ করল না। ভদ্রতার সূচক চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পরে মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, তাহলে আজকে আমাদের শেষ দেখা। হয়তোবা। অবশ্য ভবিষ্যতে কখনো এরকম কোইন্সিডেন্টলি দেখা হয়ে গেলে সেটাকে আমাকে দোষ দিবেন না। যেমন আজকে আমি জানতাম না আপনি এখানে আসবেন। রাইসা মাথা ঝাঁকিয়ে বলল, ওকে, ভালো থাকবেন। আপনার চিন্তাভাবনাগুলো সুন্দর। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। রাইসা উঠে রান্নাঘরের দিকে গেল। দেখল রেহনুমা বেগম মন দিয়ে কিছু একটা রান্না করছেন। সে জিজ্ঞেস করলো, কি রান্না করছো মা? তেহারি। আমি বাসায় গিয়ে খাবো। খাবার সঙ্গে করে নিয়ে যা। তেহারি খাওয়ার জন্য আদনানকে ডেকেছ? হ্যাঁ। ভালোই তো। কই আমাকে তো ডাকোনি তুমি? 2 দিন আগেই একটা বিয়ের ছুটি নিলি। এখন হয়তো অফিসে অনেক কাজের চাপ, তাই তোকে আমি আসতে বলিনি। আদনানের উপর হওয়া রাগটা রাইসা ওর মায়ের উপর ঝেড়ে ফেলল। রাগে বিস্ফোরিত হয়ে বলল, তুমি দেখি আমার থেকে আদনানকেই বেশি ভালোবাসো। আমার তেহারি তুমি তোমার আদনানকেই খাওয়াও। তারপর রান্নাঘর থেকে বের হয়ে এলো সে। এখনও ড্রয়িং রুমের সোফার উপর আদনান বসে আছে। রাইসা ওর সামনে দিয়ে হনহন করে হেসে বাসা থেকে বের হয়ে গেল। কিছুদূর হাঁটার পর মনে হলো এই রাগ করাটা একেবারেই অনর্থক ছিল। নিজের আচরণের জন্য নিজে অনুতপ্ত হতে লাগলো সে। কেন এরকমটা করে ফেললো? এটা তো তার সঙ্গে একেবারেই যায় না। পরক্ষণে মনে হলো সব দোষ আদনানের। আদনান ওর মেজাজটা খারাপ করে দিয়েছে। তাই রাগটুকু সে ভিতরে চেপে রাখতে পারেনি। ঝেড়ে ফেলেছে মায়ের উপর। বাসায় ফিরে রাইসা ধ্রুবকে কল দিল। খোলা ছাদে এসে বসলো সে। মাথাটা উত্তপ্ত উনুনের মতো গরম হয়ে আছে। আদনান তাকে অবজ্ঞা করেছে এরকম একটা ধরনের অনুভূতি কাজ করছে। আবার একই সাথে আদনান অন্য একটা মেয়েকে পাউরুটি দিয়ে জীবন সাজাবে বলে তার সঙ্গে কখনো কথা বলবে না, এটাও মানতে কেমন যেন লাগছে। সে ধ্রুবকে বলল, কি করছেন আপনি? তেমন কিছুই না। আমার এদিকে আসবেন? রাত হয়ে গেল তো। ওকে, আমি আসছি। রাইসা ফোন কেটে দিয়ে হালকা সাজগোজ করে নিল। মনে মনে ওর জেদ হচ্ছে। ডিভোর্সের অনেক দিন পেরিয়ে গেছে। এবার তাকে একটা রিলেশনশিপে যাওয়া উচিত। ধ্রুবকে সে অ্যাকসেপ্ট করে নেবে, এরকমটাই তার মনোভাব।
ধ্রুবর সঙ্গে আড্ডা দিয়ে রাইসা নিজের মেজাজটাকে ঠান্ডা করার চেষ্টা করছে। এক গ্লাস কোল্ড কফি নিয়ে বসেছে সে। ধ্রুব জিজ্ঞেস করলো, তোমার কি আজকে কোনো কারণে মেজাজ খারাপ? অফিসে কি কোনো কিছু হয়েছে নাকি? তেমন কিছু না, আমার সঙ্গে শেয়ার করতে পারো। আচ্ছা ধ্রুব, লাইফ পার্টনার নিয়ে আপনার চিন্তাভাবনা কেমন? কেমন বলতে এক্স্যাক্ট কী জানতে চাচ্ছ? কেমন লাইফ পার্টনার আপনার দরকার? তারপর কিভাবে ভবিষ্যৎ জীবনটা কাটাতে চান এসব? ধ্রুব মুচকি হেসে বলল, আসলে ওরকম করে তো কিছু ভাবা হয়নি, তবে বিয়ের পরে লাইফটা নিয়ে সবারই কম বেশি ফ্যাসিনেশন থাকে। আমার মনে হয় আমার লাইফ পার্টনার যে হবে তাকে আমার প্রতি অনেক কেয়ারিং হতে হবে, আমাকে বুঝতে হবে, আর অনেক বেশি প্রিটি হতে হবে, যেন তার দিকে তাকে আমি একটা জীবন পার করে দিতে পারি। রাইসা পিক করে হেসে বলল, আমি কি সেই লেভেলের প্রিটি আপনার কাছে? অবশ্যই, তা না হলে তো আমি তোমাকে প্রপোজ করতাম না। কিন্তু ধ্রুব, মেয়েরা কিন্তু সারা জীবন প্রিটি থাকে না। এখন হয়তো আপনি আমার চেহারা দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারবেন, কিন্তু যখন একসাথে সংসার লাইফ এবং জব লাইফ ব্যালেন্স করে চলতে হবে, তারপর যখন বাচ্চা কাচ্চা হবে, তখন আমি হয়তো নিজেকে টেক কেয়ার করার মতো এত সময় পাবো না। তখন কিন্তু দেখতে আমি অতটা প্রিটিও থাকবো না। আমার চেহারা ডার্ক সার্কেল পড়বে, নানা ধরনের স্টেজ, বাচ্চা সামলাতে গিয়ে হয়তো চুল আঁচড়ানোর সময় পাবো না। তখন কিন্তু আমার ভালো লাগবে না আপনাকে। ধ্রুব মাথা জাগালো, তারপর বলল, এগুলো লাইফের একটা ফেজ। আমার কাছে মনে হয় লাইফের প্রত্যেকটা ফেজই অনেক সুন্দর। তখন তোমাকে ওই বয়স অনুপাতে সুন্দর লাগবে, আর যদি না লাগে, শোনো রাইসা, তুমি আমার চোখে আজীবন সুন্দর থাকবে। আমার কাছে বয়স বেড়ে যাওয়াটাকে কখনো অসুন্দর মনে হয় না। বয়স বাড়ার সৌন্দর্য আলাদা, এগুলো নিয়ে তুমি ভেবো না। আর তাছাড়া বাচ্চা কাচ্চা হলে তো তাকে দেখাশোনা করার জন্য আমি আলাদা লোক রাখবো, ঘরের কাজের জন্য আলাদা লোক থাকবে। তোমার কখনো অতিরিক্ত কোনো প্রেশার হবে না। তোমার লাইফ তুমি যেভাবে চাও সেভাবে লিভ করতে পারো। রাইসা ধ্রুবর মুখের দিকে তাকিয়ে আছে। ধ্রুবকে সুন্দর লাগছে দেখতে, কিন্তু ওর কথাগুলো শুনে রাইসা কেন যেন স্বস্তি পাচ্ছে না। তাই অবাক দৃষ্টিতে শুধু চেয়েই আছে। ধ্রুব বলল, তুমি কি আর কিছু খাবে না? ডিনার করেছ? না। তাহলে আমরা ডিনার না করে বসে আছি কেন? আমার আজকে কিছু খেতে ইচ্ছে করছে না। কিছু খেতে ইচ্ছে করছে না? ইচ্ছে না করলেও অল্প পরিমাণে খাও। রাত্রিবেলা না খেয়ে ঘুমানো উচিত না। আজকে মার ওখানে গিয়েছিলাম, মা তেহারি রান্না করছে, আমি না খেয়ে চলে এসেছি। এখন খুব গিল্টি ফিল হচ্ছে। ধ্রুব হাসতে হাসতে বলল, তেহারির জন্য? না, মার সঙ্গে রাগ করে চলে এসেছি, কিন্তু এখন সাফার করছি। বয়স হয়ে গেছে মার, এমনিতেই মায়ের জন্য তেমন কিছুই করতে পারছি না। দেখতে যাই অনেক দিন পর পর, তারপরও এরকম একটা মিসবিহেভ করলে মা কষ্ট পায়। এসবের জন্য খুবই অপরাধবোধ কাজ করছে। অপরাধবোধ কাজ করাটাই সব থেকে বড় কথা। দেখবে আর কখনো তোমার দ্বারা এরকম ভুল হবে না। রাতে বাসায় ফিরে মাকে ফোন দিয়ে সুন্দর করে সরি বলে দিও। এখন তুমি এত মন খারাপ না করে খাবার খাও। কিছুক্ষণ চুপ থেকে ধ্রুব বলল, বিয়ে বা সংসার নিয়ে তোমার ভাবনা কি রাইসা? রাইসা চমকে উঠল। অনেক দিন পর কেউ এরকম কোনো প্রশ্ন তাকে করেছে। সত্যি বলতে তার যেরকম ভাবনা ছিল, সে অধ্যায়টা তো সে পার করেই এসেছে। শুরুটা সুন্দর থাকলেও শেষটা সুন্দর ছিল না। রাইসা এখনও জানে না তার ভবিষ্যৎ জীবন নিয়ে তার কী ভাবনা। অনেকক্ষণ ভেবে বললাম, তেমন কিছু জানি না, এসব নিয়ে ভাবা হয়নি আমার। আমাকে তোমার কেমন লাগে? তোমার কি মনে হয় না আমি তোমাকে ভালো রাখতে পারবো? আপনি এখনও আমার বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পারেননি। হোয়াট? আমি যখন তখন তোমার কাছে ছুটে আসি, তুমি বললে আমি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো। তোমার প্রতি আমার একটা ডেডিকেশন, তারপরও তুমি বলছো আমি তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি। রাইসা একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, এসব পাগলামো দিয়ে কি জীবন চলে? সংসার জীবনের গল্পটা একদম আলাদা। সেটা বিয়ের আগে কখনো কল্পনা করা যায় না। আমি তো ওই জীবনটা দেখে এসেছি। আপনি বারবার ছুটে আসেন কারণ আমার সঙ্গে সময় কাটাতে আপনার ভালো লাগে। আমাকে ভালো লাগা দেওয়ার জন্য আপনি আসেন না। তুমি এই কথাটা বললা রাইসা? আমি শুধু আমার স্বার্থের কথা চিন্তা করে আসি? জি। আমি এখন পর্যন্ত কখনো তোমার হাতটাও ধরে দেখিনি। যথেষ্ট ভদ্রভাবে তোমার সঙ্গে আমি কথা বলি। আজকালকার ছেলেদের মতো কোনো রকম নোংরা ভাষা তোমার সঙ্গে কখনো ইউজ করিনি। তারপরও তুমি আমার স্বার্থ কোথায় খুঁজে পাচ্ছ? রাইসা খানিকটা ইতস্ত বোধ করে বলল, ভরসা অর্জন করতে হলে ভরসা দেওয়ার মতো কিছু করতে হয়। আপনি যা কিছুই করেছেন সবই আমার কাছে খুবই স্বাভাবিক, কিন্তু আমার জীবনে এখন এরকম প্রেম দরকার নেই। আমার দরকার প্রেমের পাশাপাশি একটা ভরসার হাত, যে মানুষকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারবো। আমি কখনো হতাশায় বিধ্বস্ত হয়ে গেলেও সে আমাকে হাত ধরে টেনে উঠাবে। আমি কখনো ভেঙে চুরমার হয়ে গেলে যে আমাকে সাহস দিবে নতুন জীবন সাজাতে। আমি কখনো চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিয়ে ছন্নছাড়া হয়ে গেলেও
যে আমাকে শক্ত হাতে নিজের বুকে চেপে ধরে রাখবে। আপনি কি পারবেন আমার সেই ভরসা জায়গা হতে? আমি যদি কখনো সব কিছু ছেড়ে দিয়ে আগের রাইসা হয়ে যাই, যে শুধু ঘর সংসার রান্নাবান্না করবে, বাচ্চা কাচ্চা সামলাবে, যদি এতটা স্টাইলিশ আর না থাকে, তখন কি আমার জন্য আপনার সেম ফিলিংসগুলো কাজ করবে? ধ্রুব চুপ রইল। প্রায় অর্ধ মিনিট সে চুপ করে আছে। তারপর বলল, আমি তো আগের রাইসাকে ভালোবাসিনি। আমি যে রাইসাকে ভালোবেসেছি সে কনফিডেন্ট, সে অনেক স্ট্রং, ব্রিলিয়ান্ট, যে নিজেকে নিজের জন্য যথেষ্ট মনে করে। এই আত্মবিশ্বাসী রাইসাকেই তো আমি ভালোবেসেছি। তাহলে তুমি কেন পূর্বের অবস্থায় ফিরে যাবে? ভয় পেয়ে গেলেন মনে হচ্ছে। মানুষের কনফিডেন্স সবসময় একরকম থাকে না। উত্থান পতন জীবনের একটা অংশ। আজকে চাকরি করতে ভালো লাগছে বলেই সারা জীবন ভালো লাগবে এমন তো নয়। 2 মাস পরে যদি আমার মন চায় আমি আর জব করব না, শুধু মন দিয়ে সংসার করব। 2টা ছেলে মেয়ে নিব, ওদেরকে প্রতিদিন স্কুলে রেখে আসব। বাসায় ফিরে টেবিল ভরে রান্নাবান্না করব। বিকেলে নাস্তা বানাবো, রাতে 2 পদের ডিনার রেডি করব। রান্নাবান্না শেষ করে সেজেগুজে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করব। আর অর্ধরাত পর্যন্ত বাচ্চাদেরকে ঘুম পাড়াতে ব্যস্ত থাকব। সেই রাইসাকে আপনি কল্পনা করতে পারবেন? ধ্রুব ফিক করে হেসে বলল, অবিশ্বাস্য। অবিশ্বাস্য শোনাচ্ছে আমার কাছে। তুমি কি কখনো এরকম সংসারী হয়ে যেতে চাও? নিজের জব লাইফ, পার্সোনাল লাইফ মেনটেন করে কি সংসার করা যায় না? যায়, কিন্তু আপনার যেহেতু একটা ফ্রিটি ওয়াইফ লাগবে। আমি যদি সবসময় সেই ফ্রিটি, স্টাইলিস্ট, ক্যারিয়ারে সিরিয়াস ওয়াইফ হয়ে না থাকতে পারি, তাই আমার একটু ভয় কাজ করছে। ভয় পেও না, আমি তোমার সব অবস্থাতেই তোমাকে অ্যাপ্রিসিয়েট করব। আমি আপনার কথায় ভরসা পাচ্ছি না। আর কিভাবে তোমাকে আমি ভরসা দিতে পারি বলো তো? আমি আমার জায়গা থেকে যথেষ্ট করেছি। ঠিক এই কারণেই মানুষ সম্ভবত ডিভোর্সি মানুষকে বিয়ে করতে চায় না। রাইসা চোখ বড় বড় করে ধ্রুবর দিকে তাকালো। চোখের পলক ফেলতে সে ভুলে গেছে ধ্রুব এভাবে তার দুর্বল জায়গাটাতে তাকে খোঁচা দিবে, সে এটা কখনো কল্পনাও করেনি। রাইসা তৎক্ষণাৎই উঠে দাঁড়ালো। ধ্রুব জিজ্ঞেস করলো, কি হলো? এইটুকুতে তুমি রাগ করেছ? তুমি বারবার বললা তুমি আমাকে ভরসা করতে পারছো না, আর আমি তোমার জন্য এতটা মরিয়া হয়ে আছি, তারপরও তুমি আমাকে ভরসা পাচ্ছ না। এটা শুনে কি আমার ইনসাল্ট ফিল করছি না? আমার নিজেরও তো নিজেকে অপমানিত মনে হচ্ছে। কই, আমি তো রেগে যাইনি। রাইসা বলল, এই যে আমাকে বললেন ডিভোর্সি মানুষকে মানুষ কেন বিয়ে করতে চায় না, এটাই তো প্রথম। আপনার সঙ্গে আমি কোনো রিলেশনশিপ বা বিয়ের সম্পর্কে জড়ালে বাকি জীবন আমাকে এটা 1,00,000 বার শুনতে হবে। আমি দ্বিতীয়বার এটা আপনার মুখ থেকে শুনতে চাই না। আমাকে মাফ করবেন। রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে উদ্যত হলো রাইসা। ধ্রুব পিছন পিছন এসে বারবার করে সরি বলতে লাগলো। শেষ পর্যন্ত রাইসার সামনে এসে সে রাইসার পথ রোধ করে দাঁড়ালো। খুব মিনতি করে বলল, আই এম সো সরি। আমি আর কখনো এরকম করব না। আমি ওটা আসলে বলতে চাইনি। কিন্তু এই যে তোমার এত বেশি সন্দেহ আমাকে নিয়ে, এ কারণেই আমি একটু বিরক্ত হয়ে গিয়েছিলাম। বারবার তুমি তোমার এক্সপিরিয়েন্সের কথা আমাকে শোনালে। আর শোনাবো না, আমাকে যেতে দিন। রাইসা, এভাবে সব কিছু শেষ করে দিতে পারো না তুমি। শেষ করে দিচ্ছি মানে? আপনার সঙ্গে আমার শুরুটা ছিল কোথায়? আমাদের মধ্যে কখনো কোনো রিলেশনশিপ ছিল না যে শেষ করে দিব। কোনো রিলেশনশিপ কি ছিল না? না, ছিল না। আর আপনার যদি কোনো মনে হয় আমাদের মধ্যে কোনো রিলেশন ছিল, তাহলে সেটা আপনার ভুল ধারণা। আমার ভালো লাগছে না, আমাকে আপনি যেতে দিন। রাইসা ধ্রুবকে পাশ কাটিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে এলো। একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। তার উত্তপ্ত মেজাজ এখন আরও বেশি ভয়ঙ্কর উত্তপ্ত। সে বুঝে উঠতে পারছে না তার রাগটা কার উপর হচ্ছে, ধ্রুবর উপর, নাকি সমস্ত পুরুষ জাতির উপর, নাকি সমাজের উপর। সে এর কোনো উত্তর খুঁজে পেল না। বাসার ভিতরে প্রবেশ করে সে বসার জায়গাটার দিকে তাকালো। এই জায়গাটাতে তার খুব একটা বসা হয় না। শখের বসে ডেকোরেশন করলেও সে কখনো বসেনি ওখানে। তবে ওই দিন আদনান এসে ওই জায়গাটাতে বসেছিল। এখন ওর মনে হচ্ছে এই জায়গাটাতে বসলে ভালো লাগবে। রাইসা সেখানে এসে হেলান দিয়ে বসলো। আদনানের কথা মনে পড়তে ওর হঠাৎ মনে হলো আদনান ওর জীবনে একমাত্র পুরুষ, যে কোনো দিন ওকে বিন্দুমাত্র অসম্মান করে কথা বলেনি, বরং সবসময় ওর ভালো মন্দ খেয়াল রেখেছে। প্রত্যেকটা বিপদে ওর পাশে দাঁড়িয়েছে, অপরিসীম সাপোর্ট দিয়েছিল সবসময়। তার মানে সমগ্র পুরুষ জাতি এক নয়। আদনানের মতো ভালো মানুষ পৃথিবীতে আছে। ধ্রুবর নাম্বারটা রাইসা ব্লক করে দিয়েছিল। ফেসবুকও ওকে ব্লক দিয়েছে। এরপর ধ্রুবর সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়নি। একদিন অফিসে দেখলো ধ্রুব বসে আছে। রাইসার সঙ্গে কথা বলার চেষ্টা করলো। রাইসা অফিসে কোনো সিন ক্রিয়েট করলো না। অফিসের বাহিরে এসে ভদ্রভাবে ধ্রুবকে বলল, আপনি মানুষটা অনেক ভালো, আপনাকে যে পাবে সে অনেক লাকি।
কিন্তু সত্যি বলতে আপনি আমার জন্য সঠিক মানুষ নন। কাজে আমার মনে হয় আমাদের আর কোনো রকম যোগাযোগ না হওয়াই ভালো। আমি তোমাকে সরি বলেছি তো। আমি আর কোনোদিনও ওই শব্দটা তোমার সামনে উচ্চারণই করব না। আই এম সরি। আমি সবসময় চাই আপনি খুবই ভালো থাকুন। প্লিজ আমাকে আপনি আমার মতো করে থাকতে দিন। রাইসা অফিসে চলে গেল, কিন্তু কাজে তার মন বসলো না। কয়েকদিন খুব অস্থিরতা কেটেছিল। ধ্রুবর সঙ্গে ঝামেলা হওয়ার আগে সবসময় ধ্রুব ওকে মেসেজ পাঠাতো, অনেক খেয়াল রাখার চেষ্টা করত। হঠাৎই যোগাযোগ বন্ধ হয় ভীষণ একাকিত্ব অনুভব করতে শুরু করেছিল রাইসা, যেটা ধ্রুব জীবনে আসার আগে হয়নি। আদনানের সাথে যখন বন্ধুত্ব হয়েছিল তখন খুব একটা কথাবার্তা হতো না। আদনান সবসময় অনেকদিন পর পর ওকে একটা করে টেক্সট দিত বা সরাসরি দেখা করত। মাঝখানে একটা বছর সে একা একা ভালোই থাকতে শিখে গিয়েছিল, কিন্তু ইদানিং একাকিত্ব ওকে খুব বেশি পীড়া দিচ্ছে। আদনান এবং ধ্রুব দুজনকে একই সাথে জীবন থেকে মুছে ফেলার কারণে কি ওর এমনটা হচ্ছে? রাইসা জানে না, শুধু জানে এই সময়টা সে দ্রুত কাটিয়ে উঠবে। অফিস শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে ওর হঠাৎ করেই মনে হলো আজকে একটু মায়ের বাসায় যাই। রাতটা ওখানেই থাকার সিদ্ধান্ত নিল। রেহনুমা বেগম ওকে দেখে বেশ খুশি হলেন। রাইসা এ বাড়িতে ওর পুরনো একটা জামা রেখে গিয়েছিল, সেটাই পরে নিজের পুরনো বিছানায় এসে শুয়ে পড়ল সে। হঠাৎ করে শুনতে পেল মা যেন কার সঙ্গে কথা বলছেন ফোনে। কথাবার্তা শুনে যতদূর বোঝা যাচ্ছে সেটা আদনান। একটা মেয়ের ব্যাপারে কথা হচ্ছে। মা ইনিয়ে বিনিয়ে বারবার জানতে চাচ্ছে মেয়ে ভদ্র কিনা, সবাইকে যথাযথ সম্মান করে কিনা, ইত্যাদি ইত্যাদি। মা ফোন রাখার পর রাইসা এসে জিজ্ঞেস করল, কার সঙ্গে কথা বললাম মা? তোর ফুফুর সাথে। ও আচ্ছা, কারো জন্য মেয়ে দেখতেছো নাকি? হ্যাঁ, তোর মেহেদি ভাইয়ের জন্য। ও আচ্ছা। রাইসা আবারও রুমে এসে শুয়ে পড়ল। সে ভেবেছিল আদনানের সাথে মেয়ে দেখা নিয়ে হয়তো আলাপ হচ্ছে। সে হঠাৎ করে টের পেল একটু আগে যখন মা মেয়ের ব্যাপারে কথা বলছিল, রাইসা যেন ভিতরে ভিতরে খানিকটা রেগে গিয়েছিল। এখন মেহেদি ভাইয়ের কথা শোনার পর যখন সে স্বস্তি পেয়েছে। বুঝে উঠতে পারছে না আদনানের বিয়ে নিয়ে ওর মনে এত হিংসে কেন। একটা ম্যাচিওর লোক বিয়ে করবে, সেটাই তো স্বাভাবিক, কিন্তু এরকম হিংসা হওয়াটা কি খুবই অস্বাভাবিক? কিছুক্ষণ পরে রাইসা উঠে এসে রেহনুমাকে জিজ্ঞেস করলো, তোমার ছেলে আদনানের কি খবর মা? তার বিয়ের জন্য পাত্রী দেখেছ? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে দ্বিতীয় সংসার। লিখেছেন নীলাব্র জহির। এটা গল্পের চতুর্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।